তাহলে 1 নম্বর কি বললাম, এইটা খরচ বাড়াবে না কমাবে? কে খরচ বাড়াবে? সরকার, অর্থাৎ তার এক্সপেন্ডিচার ইনক্রিজ করবে, এক্সপেন্ডিচার ইনক্রিজ করবে। আর কি হতে পারে দেখো, সেকেন্ড যে বিষয়টা বলবো, মানুষের উপর কর চাপিয়ে সরকার কর সংগ্রহ করতেই পারে, কিন্তু করের হার যদি বেশি হয় তাহলে আমরা আগেই পড়েছি কর ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়ে, কালো টাকার সৃষ্টি হয় এবং মানুষের ডিমান্ড কমে যায়। কেন? তুমি যদি 10% হারে কর বসাও তাহলে তার যা ক্রয় ক্ষমতা থাকবে, যখন 20% হারে বসাচ্ছ তখন কিন্তু তার ক্রয় ক্ষমতা কমে যাবে। আর যদি ক্রয় ক্ষমতা কমে তাহলে সে মার্কেটের ডিমান্ডও কমাবে। ওভারঅল মার্কেটের ডিমান্ড যদি কমে তার ফলস্বরূপ কি হবে না, প্রোডাকশানও কমে যাবে। আর প্রোডাকশান কমলে সেটা কর্মসংস্থানের ওপর চাপ পড়ে আমরা জানি। তাহলে সরকার যদি সম্প্রসারণ করতে চায়, সরকার যদি জনগণের উন্নয়নই করতে চায়, তাহলে কিন্তু সে করের হারটাকে হ্রাস করবে বা করের হারটাকে কমিয়ে রাখার চেষ্টা করবে। কারণ করের হার যদি কম হয় মানুষের দিতেও কম কষ্ট হবে, আর যদি মানুষের দিতে কম কষ্ট হয় তাহলে সবাই দিতে চাইবে। তাহলে সেকেন্ড প্রসেস হচ্ছে কি না, কর হারের হ্রাস। এবং এই করের হারের যদি হ্রাস করতে পারে তাহলে কিন্তু সরকারের কোষাগারও কিন্তু ভর্তি হবে। কারণ বেশি যত মানুষ কর দেবে, বেশি মানুষ কর কম হারে যদি দিতে হয় তাহলে ফাঁকি দেওয়ার প্রবণতা থাকবে না। কেন না, যদি কর বেশি হারে বসিয়ে দেয় তাহলে কি হবে, মানুষ ফাঁকি দেবে, সে জানে আমাকে এমনিই বেশি দিতে হচ্ছে। কিন্তু যদি কম রাখে, আবার বলে দেয় যে তুমি যদি এই করটা না দাও তাহলে তোমার জন্য ফাইন বেশি রাখা হবে, তাহলে ফাইনের হার বেশি দিতে হবে, এই ভয়ে সেই করটাও দিতে থাকবে এবং কম হলে মানুষ দিতেও সুবিধা হবে, তার সমস্যা হবে না। তাহলে দ্বিতীয় প্রসেস কি হচ্ছে, কর হার হ্রাস করবে। আর তৃতীয়টা আমরা সবাই জানি কি করি, সরকার কি করে না হস্তান্তর, সরকারের হস্তান্তর ব্যয় বাড়াতে হবে। হস্তান্তর ব্যয় আমরা জানি না কীরকম হস্তান্তর ব্যয় কোনগুলো, বিভিন্ন ভাতা। সরকার কি করে না জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন রকম ভাতা প্রয়োগ করে। কীরকম ভাতা? হতে পারে বেকার ভাতা, হতে পারে বার্ধক্য ভাতা, হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, হতে পারে কৃষক বন্ধু। মানে ওভারঅল এই জিনিসগুলো সরকার কি করছে না কোনো রকম তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা ছাড়াই বা কোনো কিছু উৎপাদনের আশা ছাড়াই তাদেরকে টাকাটা ট্রান্সফার করছে। তাহলে টাকা যখন মানুষের হাতে আসছে তার কি ক্ষমতা বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়বে, এবং যত ক্রয় ক্ষমতা বাড়বে তত কিন্তু মার্কেটের ডিমান্ড বাড়বে। আর মার্কেটের ডিমান্ড বাড়লে যারা প্রোডাকশান করে তারা আরও বেশি করে প্রোডাকশান করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে এই যে তিনটে প্রসেস, 1 সরকার খরচ বাড়ানো, 2 হচ্ছে যে কর হার হ্রাস, 3 হস্তান্তর ব্যয়, এই তিনটে প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু সরকার কি করতে পারবে না সম্প্রসারণমূলক রাজস্ব নীতির যে উদ্দেশ্য জনগণের কল্যাণ বা জনগণের ভালো করা সেটা কিন্তু করতে সক্ষম হবে। ওকে, আচ্ছা, আর একটা বিষয় বলছে সরকারি ব্যয়গুলো। বলছে সরকার তো ব্যয় করবে, ঠিক আছে, তাহলে ব্যয় গুণক, যে সরকার কতটা ব্যয় করলে ভারসাম্য জাতীয় আয়ের কতটা পরিবর্তন ঘটবে। এর আগে আমরা কি পড়েছিলাম, স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন হলে ভারসাম্য জাতীয় আয়ের যতটা পরিবর্তন হয় তাকে আমরা কি গুণক বলেছিলাম মনে আছে, বিনিয়োগ গুণক। ইনভেস্টমেন্টের চেঞ্জ দেখিয়েছিলাম, এইরকম করেছিলাম না, ডেল ওয়াই বাই ডেল আই সমান 1/1 - MPC, এটা হয়েছিল। দেখো এখানে কিন্তু ইনভেস্টমেন্টের চেঞ্জ হয়েছিল, যে ইনভেস্টমেন্ট চেঞ্জ কতটা হলো তার ফলে ভারসাম্য জাতীয় আয়ের কতটা চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু ইনভেস্টমেন্টের কথা আমি ভাববো না, এখানে আমি দেখব সরকার কতটা ব্যয় বাড়াচ্ছে যার ফলস্বরূপ জাতীয় আয়ের কতটা পরিবর্তন ঘটছে। তাহলে সরকারি ব্যয়ের সহজ করে যদি আমরা বিষয়টাকে বলি, সরকারের স্বয়ংভূত ব্যয়ের কি ব্যয়, স্বয়ংভূত, অটোনোমাস কাকে বলি, যেটা কারোর উপর নির্ভরশীল না। তাহলে সরকারের স্বয়ংভূত ব্যয়ের পরিবর্তনের ফলে, সরকারের স্বয়ংভূত ব্যয় পরিবর্তনের ফলে কার চেঞ্জ হবে
ভারসাম্য জাতীয় আয়, অর্থাৎ আমাদের যে জাতীয় আয় আছে তাতে কতটা পরিবর্তন হচ্ছে সেই ঘটনাটাকেই আমরা বলবো সরকারি ব্যয় গুণক। তাহলে কি বললাম, সরকারের স্বয়ংভূত ব্যয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য জাতীয় আয়ের কতটা পরিবর্তন ঘটবে বা জাতীয় আয়ের কতটা পরিবর্তন ঘটবে তাকেই আমরা বলবো সরকারি ব্যয় গুণক। ওকে, দেখো একটা অঙ্ক দিয়ে করা যায়, অঙ্ক করে করে করতে হয়, তোমাদের দরকার নেই, তোমরা শুধু জেনে রাখো এখানে একই জিনিস, এখানে ডেল ওয়াই বাই ডেল জি সমান 1/1 মাইনাস এমপিসি। তাহলে সরকারি ব্যয় গুণকের মান কি, ডেল ওয়াই বাই ডেল জি সমান 1/1 মাইনাস এমপিসি, মানে এইটা আর এইটা একই। এইবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার এখানে ডেল আইয়ের চেঞ্জ হচ্ছে তাও 1/1 মাইনাস এমপিসি, ডেল জি এরও চেঞ্জ হচ্ছে তাও 1/1 মাইনাস এমপিসি। কারণ প্রান্তিক গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার করে বা ব্যয় করে সেটা কিসের জন্য ব্যয় করে, মানুষের ভোগের জন্য ব্যয় করে, বা মানুষের হাতে টাকা এলে সে কি কনজিউম করে, আর একটা অংশ সেভিংস করে। তাহলে আমরা এখানে যেহেতু জনগণের কনজামশন ভোগ বাড়ানোটা বা জনগণের কল্যাণটা উদ্দেশ্য, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ডেল ওয়াই বাই ডেল জি সমান 1/1 মাইনাস এমপিসি হবে, এবং এইটা সমান 1/MPS। এই সরকারি ব্যয় গুণক একটা গল্প বলছে, কি গল্প না, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে তাহলে ভারসাম্য জাতীয় আয় কি কার উপর ডিপেন্ড করবে বা কতটা বাড়বে সেটা ডিপেন্ড করছে কার উপর না, এমপিসির ওপর। এমপিসির সঙ্গে এর সম্পর্ক হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ এমপিসি যদি বাড়ে, এমপিসি কি, এমপিসি কি মার্জিনাল, হ্যাঁ মার্জিনাল, তাই মার্জিনাল প্রোপেনসিটি অফ কনজামশন, এমপিসি আর এমপিএস পড়েছি না, প্রান্তিক প্রান্তিক ভোগ প্রবণতা, তাই তো। তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা মানুষের যদি বাড়ে তাহলে কি হবে, ডেল জি ডেল ওয়াই বাই ডেল জি এটাও বাড়বে, অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল জির সঙ্গে প্রান্তিক ভোগ প্রবণতা সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ সরকারি ব্যয় যদি বাড়ে, মানুষের ভোগ যদি বাড়ে, তাহলে ভারসাম্য জাতীয় আয় বাড়তে বাধ্য। কিন্তু এমপিএস বা প্রান্তিক সঞ্চয় প্রবণতার সঙ্গে সম্পর্কটা হচ্ছে ইনডাইরেক্ট রিলেশন, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। কার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ডেল ওয়াই বাই ডেল জির সঙ্গে। কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে ব্যস্ত থাকা না, উল্টো সম্পর্ক। অর্থাৎ এমপিএস যদি বাড়ে তাহলে ডেল ওয়াই বাই ডেল জি অর্থাৎ সরকারি ব্যয় যে গুণক তার মান কমে যাবে। আবার এমপিএস যদি কমে যায় সরকারি ব্যয় গুণক বাড়বে। কেন, এমপিএস কমার উল্টোটা কি, ভোগ বাড়া, ভোগ বাড়া। তাহলে সরকারের উদ্দেশ্য মানুষ যাতে বেশি করে ভোগ করে, তাহলে সঞ্চয় প্রবণতা যদি কমে তাহলে ভোগ প্রবণতা বাড়বে, আর ভোগ প্রবণতা বাড়লে সরকারি ব্যয় গুণক সেও বাড়বে বাড়বে। তাহলে সরকারি ব্যয় বৃদ্ধি এটা কিন্তু অনেকগুলো জায়গাকে টাচ করে করে যাচ্ছে। তাহলে এই পার্টটা বোঝা গেছে। এরপর আমরা সেকেন্ড পার্ট শুরু করব।